আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করছি আজ দা গল্প। লেখিকা সাবিলা সাবি, পর্ব সংখ্যা 6। ফিওনা জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। বাইরে অসংখ্য তারা ঝলমল করছে, কিন্তু আজ তার মনে হচ্ছে এই আলো শুধুই এক ভ্রম, এক ধোঁকা। ভেনাস যতই সুন্দর হোক, তার ভেতরে আটকে আছে অদৃশ্য শিকল, একটা নিঃশ্বাস বন্ধ করা বন্দিত্ব। লিয়েরা পেছন থেকে ফিওনার কাঁধে আলতো করে হাত রাখলেন। মায়ের স্পর্শে ফিওনা কিছুটা নরম হলো, কিন্তু তার হৃদয়ের ভেতরে যে আগুন জ্বলছে সেটার উত্তাপ কমেনি একটু। তুমি কি সত্যি মনে করো মা, আমি এই নিয়মগুলো মেনে চুপচাপ বসে থাকবো? ফিওনার গলায় দৃঢ়তা প্রত্যয় পেল। লিয়ারা গভীর দৃষ্টিতে মেয়ের দিকে তাকালেন। একসময় তিনিও এমনই ছিলেন, স্বাধীনতার জন্য লড়াই করতে চেয়েছিলেন, ভালোবাসার জন্য সবকিছু ত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু নিয়তির নিষ্ঠুর খেলায় তিনি হেরে গিয়েছিলেন। তুমি যা ভাবছো তা সহজ হবে না ফিওনা। ড্রাকনিস শুধু একজন শাসক নয়, সে এক কঠিন ধাতুতে গড়া শাসন ব্যবস্থার প্রতীক। ফিওনা, এটাই ভেনাসের নিয়ম। এখানে ভালোবাসা আর মানবিক সম্পর্কের চেয়ে শাসন আর আইন বড়। লিয়ারার কথা শুনে ফিওনার ক্রোধ যেন আরো বেড়ে গেল। সে দৃঢ় কণ্ঠে বলল, মা, কেমন নিয়ম এটা, যেখানে ভালোবাসাকে অপরাধ বলে গণ্য করা হয়, যেখানে ড্রাগনের ইচ্ছায় আর স্বাধীনতাকে মূল্য দেওয়া হয় না? আমাদের পৃথিবী তো এমন নয় মা। ফিওনার কণ্ঠে হতাশা আর ব্যথা স্পষ্ট। সে কিছুক্ষণ চুপ থেকে চোখ মুছল, তারপর আবার বলল, আমি যদি হাজার হাজার অপরাধ করি, তবু আমার গ্র্যান্ডপা কখনোই আমার সাথে এমন কঠোর আচরণ করতে পারতেন না। পৃথিবীতে এমন কোনো নিয়ম নেই যা জীবনের সব থেকে মূল্যবান জিনিসগুলোকে কেড়ে নেয়। এখানে তৈরি করা হয় এই নিয়মগুলো আসলে ড্রাগনের সময় আর সুখ কেড়ে নেয়। এমন নিয়মের কোনো মূল্য নেই মা। ফিওনার কণ্ঠ যেন পুরো কক্ষ ভরিয়ে তুলল। লিয়ারা কিছুক্ষণ চুপ করে তার মেয়ের দিকে তাকিয়ে রইল, তার চোখে দুঃখের ছাপ। সে ফিওনার পাশে বসে তার হাত ধরল। আমি জানি ফিওনা, তুমি যা বলছো তা ঠিক, কিন্তু ভেনাসের এই নিয়মের শিকড় অনেক গভীর। ড্রাকনিস কখনোই নিজের শাসন আর নিয়ম ভাঙতে দেবেন না। ফিওনা রাগে আর হতাশায় দাঁড়িয়ে জানালার দিকে তাকালো। তার চোখের সামনে ভেসে উঠল মায়ের সেই বন্দির জীবনের ছবি। সেই দৃঢ় কণ্ঠে বলল, তাহলে সময় এসেছে মা, আমি দেখিয়ে দেব এই নিয়ম আর শাসন কি করে ভাঙতে হয়। আমি চাই না আর কেউ আমার মায়ের মতো এতটা কষ্ট সহ্য করুক। এবার এসব থামাতে হবে। লিয়ারা তার মেয়ের মধ্যে জন্মানো সেই আগুন অনুভব করলো। সে জানতো ফিওনার ইচ্ছা শক্তি অসীম। সে কিছুক্ষণ চুপ থেকে মৃদু স্বরে বলল, তুমি যা ভাবছো তার জন্য অনেক বাধার সম্মুখীন হতে হবে ফিওনা, কিন্তু আমি জানি তুমি থামবে না। আমি তোমার পাশে আছি। মায়ের কথায় ফিওনার চোখে জল চলে এলো, কিন্তু সে দৃঢ় ছিল। ফিওনার মনে আজ একটাই প্রতিজ্ঞা, ভেনাসের অন্যায় নিয়ম আর শাসন ভেঙে সত্যিকারের স্বাধীনতার আলো দেখাবে। লিয়ারা ফিওনার হাতটি নিজের হাতে নিয়ে মৃদু হেসে বললেন, আমার লিটল প্রিন্সেস, শান্ত হয়ে যাও। তোমার রাগের জন্য পুরো ভেনাস কাঁপাতে হবে না। এখন বরং আসল কথাটা শোনো। ফিওনা ভুরুকুচকে জিজ্ঞেস করলো, আসল কথা? এখন আবার কি? লিওরা ধীর কণ্ঠে বলল, তোমাকে তো ইউনিভার্সিটিতে যেতে হবে। ফিওনা অবাক হয়ে বলল, কেন? আমি পৃথিবীতে পড়াশোনা করছি, আর পড়ার দরকার কি? লিয়ারা শান্ত গলায় ব্যাখ্যা করলো, তুমি পৃথিবীর নিয়মে পড়াশোনা করছো, কিন্তু ভেনাসের নিয়ম আর এখানকার বাস্তবতা ভিন্ন। তুমি নতুন ড্রাগন, এখানে নিজের শক্তি পুরোপুরি নিয়ন্ত্রণ করতে জানো না। তাছাড়া তলোয়ার চালানো, যুদ্ধের কৌশল এবং ভেনাসের ইতিহাস ও ড্রাগনদের সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। এসব শেখার জন্য তোমাকে ভেনাসের ভার্সিটিতে যেতে হবে। সেখানে শুধু পড়াশোনা নয়, প্র্যাকটিক্যাল ট্রেনিংও হয়, সব শেখানো হবে। ফিওনা বিরক্ত গলায় বলল, স্কুল বা কলেজ ছাড়াই সোজা ভার্সিটিতে? লিয়ারা হেসে বলল, হ্যাঁ, ভেনাসের নিয়ম এমনই। যখন ড্রাগনদের বয়স 18 হয়, তারা সরাসরি ভার্সিটিতে পড়াশোনা করে। তোমারও সময় হয়েছে। ফিওনা একটু ভেবে বলল, আর যদি না যাই? লিয়ারা চোখ বড় বড় করে তাকালো। তাহলে তোমার শক্তি নিয়ন্ত্রণ করতে না পেরে কোনোদিন বড় বিপদ ডেকে আনবে, আর সেটা তোমার জন্য নয়, ভেনাসের জন্যও ক্ষতি হবে। ফিওনা দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, তাহলে কিভাবে যাব? লিয়ারা হাসি মুখে বলল, তোমাকে কাল আমি নিজে ভার্সিটিতে ভর্তি করে দিয়ে আসবো। সব ব্যবস্থা আমি দেখব। ফিওনা তবু অনিচ্ছা সত্ত্বেও বলল, ঠিক আছে, তবে মনে রেখো আমি ভেনাসের নিয়মটা এখনো পছন্দ করিনি। লিয়ারা মাথা নেড়ে বলল, তোমার পছন্দ করার সময় আসবে লিটল প্রিন্সেস। জেসপার নিজের প্রাসাদে ল্যাবে গভীর মনোযোগ দিয়ে গবেষণা করছে। তার টেবিল জুড়ে ছড়িয়েছে নানা ধরনের যন্ত্রপাতি আর পেপার স্ক্রল। প্রতিটি মুহূর্তে তার মাথায় শুধু একটাই চিন্তা, কিভাবে ফিওনার হারানোর স্মৃতিগুলো ফিরিয়ে আনা যায়। এমন সময় দরজার ওপাশ থেকে এথিরিয়ান প্রবেশ করলো। কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, এত রাতে ল্যাবে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করছো নাকি জেসু ভাইয়া? জেসপার তার চোখ সরিয়ে বলল, ফিওনার স্মৃতি ফেরানোর উপায় খুঁজছি। এথিরিয়ান অবাক হয়ে বলল, কোনো সূত্র জানা গেছে? কিছু পেয়েছো? জেসপার দীর্ঘশ্বাস ফেলে বলল, না, এখনো কিছু পাইনি, তবে নিশ্চিত সেই লকেটটা ছাড়া আর কোনো উপায় নেই। এথিরিয়ান ভুরু কুচকে বলল, তাহলে সেই লকেটটা খুঁজে বের করার চেষ্টা করছো না কেন? জেসপার মাথা নাড়িয়ে বলল,
আমি সিগন্যাল ট্র্যাক করার চেষ্টা করছি, কিন্তু সেটা কোনো কাজে দেয় নাই। মনে হচ্ছে লকেটটা হয়তো কোনো মাছের পেটে চলে গেছে কিংবা গভীরে হারিয়ে গেছে, যেখান থেকে সেটা আর খুঁজে পাওয়া সম্ভব নয়। আর লকেটটা ছাড়া ফিওনার স্মৃতি ফেরানো অসম্ভব। এথিরিয়ান চিন্তিত মুখে বলল, তাহলে এখন কি করবে ভাই? জ্যাসপার একটু থেমে গভীরভাবে তাকালো, তারপর দৃঢ় স্বরে বলল, আমি আবার নতুন করে শুরু করব। ফিওনাকে আবার আমার প্রেমে ফেলবো, নতুন করে, নতুনভাবে। এবার তার স্মৃতি না থাকলেও সে আমাকে ভালোবাসবে। আমি ওর হৃদয়ে সেই জায়গা আবার তৈরি করব। এথিরিয়ান কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি জানো এটা সহজ হবে না। ও তো এখন তোমার প্রতি পুরোপুরি বিশ্বাস করতে পারবে না। জ্যাসপার মৃদু হাসলো, আমি জানি, কিন্তু আমি যে তাকে অনেক ভালোবাসি। তার হৃদয় জয় করতে হলে আমি আবারও আমার সমস্তটা দিয়ে চেষ্টা করব। এটা আমার জন্য যুদ্ধের মতো, আর আমি এই যুদ্ধে জিতব। এথিরিয়ান তার ভাইয়ের মুখের দৃঢ়তা দেখে মৃদু হাসলো। ঠিক আছে, আমি তোমার পাশে আছি, তবে ভুল করো না কিছু। জেসু ভাইয়া, এবার যদি আবারও তার আস্থা হারাও, তাহলে সে চিরদিনের জন্য তোমার নাগালের বাইরে চলে যাবে। জ্যাসপার এক মুহূর্তের জন্য থমকালো, তারপর মাথা নাড়ল। এবার আমি আর কোনো ভুল করব না। এবার আমার ভালোবাসার বিশ্বাস সবকিছু দিয়ে ওকে জয় করব। ড্রাকনিস দ্রুত পায়ে এগিয়ে চলছে, তার কালো চামড়ার বুটের নিচে পাথরের মসৃণ মেঝে প্রতিবার ধাক্কা খেয়ে ধাতব শব্দ তুলছে। বাইরের আলো সোনালি, কিন্তু তার মনের গভীরে অন্ধকার জমাট বেঁধেছে। আজকের এই পথ চলা শুধু ক্ষমতা টিকিয়ে রাখার জন্য না, এটা তার অস্তিত্বের লড়াই। ভেনাসের দেবতা আব্রাহার চেম্বারে প্রবেশ করার আগেই দরজা আপনা আপনি খুলে গেল। ভেতরে দেবতা উপস্থিতি যেন গোটা পরিবেশকে একটা ভারী শক্তির চাপ তৈরি করেছে। নীলাভ স্ফটিকের সিংহাসনে বসে থাকা আব্রাহার ধীর কিন্তু গভীর দৃষ্টিতে ড্রাকনিসের দিকে তাকালেন। আমি জানতাম তুমি আসবে ড্রাকনিস, দেবতার কণ্ঠে এক অবিচল শক্তি। আরে আমি জানি তুমি কেন এসেছো। ড্রাকনিস এক মুহূর্ত থমকে গেলেন, দ্রুত নিজেকে সামলে নিল। তাহলে নিশ্চয়ই আপনি জানেন দেবতা, সেই মানবী মেয়ে ফিওনা এখন ভেনাসে। আব্রাহার ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফুটে উঠল। সে এখন কেবল মানবী নয় ড্রাকনিস, সে এখন ড্রাগন, ফ্লোরাস রাজ্যের লিয়াডার কন্যা, আর প্রকৃত এলিজিয়া। ড্রাকনিসের চোখ কঠিন হয়ে উঠল, কিন্তু সে নিজের রাগ প্রকাশ করল না। আমি তোমাকে অনেক আগেই সতর্ক করেছিলাম, আব্রাহার ধীরে ধীরে বললেন, যেন প্রতিটি শব্দ ওজনের মতো ভারী হয়ে বাতাসে ঝুলে থাকছে। একদিন এলিজিয়া তার সত্যিকারের রূপ ধারণ করবেই। ড্রাকনিস গভীর নিঃশ্বাস নিলেন, তারপর শক্ত স্বরে বললেন, জ্যাসপারকে ভুল তথ্য দেওয়া হয়েছিল। সে বিশ্বাস করে এলিজিয়া হচ্ছে এলিসা, আর আমি নিশ্চিত করব সেই বিশ্বাস কখনো ভাঙবে না। দেবতা আব্রাহার চোখ গভীর হয়ে উঠল। সত্য চাইলে চাপা রাখা যায় না ড্রাকনিস। মিথ্যার উপর ভরসা করে ভবিষ্যৎ গড়তে গেলে তা একদিন ধ্বংস হবেই। ড্রাকনিস এবার এক পা এগিয়ে এলো। আমি যথাসাধ্য চেষ্টা করছি। তার গলায় দৃঢ়তা। খুব শীঘ্রই জ্যাসপার আর এলিসের বিয়ে দিয়ে দেব, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। দেবতা আব্রাহার দীর্ঘশ্বাস ফেলে বললেন, ড্রাকনিস, তুমি কি সত্যি মনে করো মিথ্যার উপর দাঁড়িয়ে সত্য লুকিয়ে রাখা সম্ভব? এলিজিয়া তার সত্য পরিচয় জানবেই তখন। ড্রাকনিস এবার রাগ চেপে বলেন, আমি সেটা চাই না। আমি চাই না ও জানুক। ও জন্মই এক অভিশাপ আমার ছেলের জন্য। দেবতা তখন চোখ বন্ধ করলেন, যেন ভবিষ্যতের কোনো দৃশ্য দেখতে পাচ্ছেন। আব্রাহার কিছুক্ষণ নীরব থেকে বললেন, তুমি কি সত্যি মনে করো একটি ভুল সম্পর্কের বাঁধনে বেঁধে তুমি নিয়তি বদলে দিতে পারবে? আমি প্রথমে বুঝতে পারিনি, তবে এখন বুঝতে পারছি। নিয়তি চাইছে বলেই সেই মেয়েটি এখন ভেনাসে। ড্রাকনিস এক মুহূর্তের জন্য নিশ্চুপ থাকলো, তারপর ঠান্ডা স্বরে বলল, আমি যা চাই তা অর্জন করবই। আব্রাহার আর কিছু বললেন না, শুধু একটা দীর্ঘশ্বাস ফেললেন। সাবধান ড্রাকনিস, তুমি যা করতে চাইছো তা কেবল তোমার নিজের ধ্বংস ডেকে আনবে না, এই পুরো সাম্রাজ্যের ভবিষ্যৎ বদলে দেবে। ড্রাকনিস কোনো উত্তর দিল না। সে পিছন ফিরে এক দৃঢ় পদক্ষেপে চেম্বার ছেড়ে চলে গেল। বাতাসে দেবতার শেষ কথাগুলো ধ্বনিত হলো, ভাগ্যকে কখনো ধোঁকা দেওয়া যায় না ড্রাকনিস। এলিজিয়া সত্যিই তার ভাগ্যের কাছে ফিরে আসবে, ঠিক যেমন প্রবল বাতাস সাগরের ঢেউকে তীরে ফিরে আনে। তুমি যদি সত্যিকে রুখতে চাও, তাহলে তা আগ্নেয়গিরির মতো ফেটে পড়বে। পরদিন সকালে ফিওনাকে নিয়ে লিয়ারা রওনা দেয় স্টেলার একাডেমিতে, ভেনাসের সবথেকে আধুনিক ও প্রযুক্তিগতভাবে উন্নত বিশ্ববিদ্যালয়। ফিওনা যখন মূল ফটকের সামনে এসে দাঁড়ালো, তার মনে হলো যেন এক অন্য জগতে প্রবেশ করেছি। বিশাল ভবনগুলো কাঁচ ও ধাতব মিশ্রণের তৈরি, যেন কোনো মহাজাগতিক শিল্পকর্ম। পুরো ক্যাম্পাসের বায়ুমণ্ডল স্বচ্ছ কৃত্রিম সূর্যালোক, ঠিক পৃথিবীর দিনের মতো উজ্জ্বল, অথচ তাতে সূর্যের প্রখরতা নেই। বাতাসে যেন এক ধরনের নীলচে আভা ভাসছে, আর বেশি অতিপ্রকৃত মনে করাচ্ছে। পথঘাটে শূন্য ভাসমান তথ্য প্যানেল শিক্ষার্থীদের জন্য
হোভারিং ট্রান্সপোর্ট, আর দূর থেকে দেখা যাচ্ছে বিশাল এক স্কাই ল্যাব, যেখানে ড্রাগন ভেনাসীয় শিক্ষার্থীরা মহাকর্ষ ও শক্তির নিয়ন্ত্রণের প্রশিক্ষণ নিচ্ছে। ফিওনা থমকে গেল। তার পরিচিত পৃথিবীর কোনো শিক্ষা প্রতিষ্ঠান এমন ছিল না। এখানে সবকিছু যেন ভবিষ্যতের ন্যায়, বরং তার চেয়েও অনেক বেশি অগ্রসর। এটা কি সত্যি কোনো ভার্সিটি? ফিসফিস করে বলল ফিওনা। তার পাশে দাঁড়িয়ে থাকা লিয়েরা হেসে বলল, স্বাগতম স্টেলার একাডেমিতে। এখানে তুমি জানতে পারবে কে তুমি আর কি করতে সক্ষম। ফিওনা চারপাশে তাকিয়ে দেখলো শিক্ষার্থীদের বেশিরভাগই দেখতে মানুষের মতো, কিন্তু তাদের চোখের গভীরতা, চলাফেরার ভঙ্গি, এমনকি কারো কারো গায়ের হালকা আভা বুঝিয়ে দিচ্ছে এরা সাধারণ কেউ নেই। সে ফিসফিস করে বলল, এখানে কি সবাই ড্রাগন? লিয়ারা মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, ওরা সবাই ড্রাগন, তবে ড্রাগনদের মধ্যেও জাত আছে। সেটা তুমি ভার্সিটিতে পড়ার মাধ্যমে জানতে পারবে কারা কোন রাজ্যের, কি তাদের ক্ষমতা। এখানে এলড্রপ, ফ্লোরাস, অ্যাকুয়ার, শ্যাডো, ইনফার্নাস, প্রতিটি রাজ্যের ড্রাগনরা আসে, প্রত্যেকের আলাদা শক্তি, আলাদা বৈশিষ্ট্য। ফিওনা অবাক হয়ে চারিদিকে তাকালো। হঠাৎ সে দেখল কিছু শিক্ষার্থীর চোখ গাঢ় লাল, আবার কারো জলরাঙা নীল, কেউ কুয়াশার মতো স্বচ্ছ। কিছু ছাত্রের শরীর ছায়ার যেন দুলে উঠছে, আবার কারো শরীরে সূক্ষ্ম সোনালি আঁশ ঝিলিক দেয় সূর্যের আলোয়। তার নিজের গায়ের দিকে তাকিয়ে ফিওনা ভাবল, সে কি শুধুই ড্রাগন, নাকি তার মধ্যে এমন কিছু আছে যা সে জানে না। লিয়ারা একটু থামলো, তারপর গভীর দৃষ্টিতে ফিওনার দিকে তাকিয়ে বলল, তবে তুমি আলাদা ফিওনা, তুমি পৃথিবী থেকে এসেছো, আর সবচেয়ে বড় কথা, তুমি অর্ধেক মানবী। ফিওনা বিস্মিত চোখে তাকালো, যেন এই সত্যটা তার মনকে নতুন করে নাড়া দিল। আমি কি তাহলে কখনো সত্যিকারের ড্রাগন হতে পারবো না? লিয়ারা মৃদু হাসলো, রক্তের মধ্যে যা আছে তা বদলানো যায় না। তুমি সত্যিকারের ড্রাগন, তবে তোমার মধ্যে আছে মনুষ্যত্ব, কিন্তু নিয়তি তোমার হাতে। তোমার ক্ষমতা কিভাবে বিকশিত হবে, কিভাবে তুমি নিজের জায়গা করে নেবে, সেটা শুধুমাত্র তোমার উপর নির্ভর করে। ফিওনা তখন চারপাশের অন্যান্য শিক্ষার্থীদের দিকে তাকালো। তারা সবাই জন্মগতভাবে শক্তিশালী ড্রাগন, নিজেদের ক্ষমতা সম্পর্কে সচেতন, আর সে ছিল এক সাধারণ মানবীর মতো, অথচ এখন এক নতুন পরিচয়ের মুখোমুখি। হয়তো এখানে তার পথ চলা সহজ হবে না, কিন্তু সে জানতো একদিন সে নিজের শক্তি সত্যিকারের রূপে খুঁজে বের করবে। ফিওনা জানালার ধারে বসেছিল। রাতের ভেনাস এক অনন্য রকম সৌন্দর্য ছড়িয়ে রেখেছে আকাশ জুড়ে। কাল থেকে তার ক্লাস শুরু, কিন্তু তার মনে এখনো হাজার প্রশ্ন। এখানে সবাই ড্রাগন, তাদের মনুষ্যত্ব কেমন? তারা কি অনুভব করতে পারে, ভালোবাসতে জানে, নাকি এরা নিছাকি শক্তির উপাসক? তার ভাবনার মাঝে হঠাৎ চোখে পড়ল জানালার বাইরে একটি ছোট্ট ড্রোন বাতাসে স্থির হয়ে আছে, যেন তাকে পর্যবেক্ষণ করছে। ড্রোনটি বেশ উন্নত প্রযুক্তির, কালো ধাতব গায়ে নীল আলো জ্বলছে, মাঝে মাঝে সেটার পাখাগুলো নিঃশব্দে কেঁপে উঠছে। ফিওনা কপাল কুঁচকে তাকালো। এটা কার? সে এখনো ভেনাস সম্পর্কে ভালোভাবে জানে না, কিন্তু এতটুকু বুঝতে পেরেছে এখানে এমন জিনিস স্বাভাবিক নয়। সে আস্তে করে উঠে দাঁড়িয়ে জানালার কাছে গেল। ড্রোনটা যেন তার গতিবিধি লক্ষ্য করছে। হঠাৎ সে একটু দূরে সরে গেল, তারপর আবার ঘুরে জানালার আশপাশে উড়তে লাগলো। ফিওনা কিছুক্ষণ সেটা লক্ষ্য করলো, তারপর মনে হলো হয়তো এটা ভেনাসের পাহারাদার ড্রোন, যারা রাতের পাহারা বা আশপাশের পরিবেশ নজরদারি করে। কিন্তু একটা অস্বস্তি তার মনে খোঁচা দিতে লাগলো। এই ড্রোনটা কি শুধু পাহারা দিচ্ছে, নাকি বিশেষভাবে তাকে পর্যবেক্ষণ করছে? ফিওনা বিরক্ত হয়ে জানালাটা ধপ করে বন্ধ করে দিল। ড্রোনের অতিরিক্ত কৌতূহল তার ভালো লাগছিল না। এখানে আসার পর থেকে সবকিছু যেন তাকে পর্যবেক্ষণ করছে। মানুষের বদলে ড্রাগন, রাজপ্রাসাদের মতো জীবন এখন এই ড্রোন। কিন্তু জানালা বন্ধ করার মুহূর্তে বহুদূরে এক গোপন কক্ষে এক স্ক্রিনের সামনে বসে থাকা ব্যক্তি বিরক্তি হয়ে মাথা হেলিয়ে বলল, শিট, এত তাড়াতাড়ি জানালা বন্ধ করা কি খুব জরুরি ছিল? হামিংবার্ড, আরেকটু দেখতে দিতে পারতে তোমাকে। তার ঠোঁটের কোণে ছিল এক ধরনের রহস্যময় হাসি, চোখে এক ধরনের হতাশা। স্ক্রিনের উপর ড্রোনের ফিড বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু তার মনে ততক্ষণে একটা চিন্তা পাক খাচ্ছে। ফিওনা কিভাবে এত সহজে এড়িয়ে গেল? সে কি কিছু টের পেয়েছে? সে হালকা হাসলো, এক গ্লাস পানীয় তুলে নিয়ে চোখের সামনে থেকে সরিয়ে নিল স্ক্রিন। কোনো সমস্যা নেই, কাল থেকে তোমার ক্লাস শুরু হচ্ছে, সামনে অনেক সুযোগ আসবে হামিংবার্ড। তার আঙুল ধীরে ধীরে ডেস্কের উপর ছন্দময় তাল তুলল, যেন সে একটা নতুন খেলা শুরু করার অপেক্ষায় আছে। জ্যাসপার টেবিলের উপর এলিয়ে ছিল, চোখ দুটো স্ক্রিনে আটকে, কিন্তু মনটা কোথাও হারিয়ে গিয়েছিল। ফিওনার প্রতিটা অভিব্যক্তি, প্রতিটা প্রতিক্রিয়া তার মাথার ভেতরে ঘুরপাক খাচ্ছে। ঠিক তখনই তার ল্যাপটপের স্ক্রিনে ঝলসে উঠল একটা ইনকামিং ভিডিও কল। সে ভুরু কুঁচকালো। স্ক্রিনের উপর নামটা লেখা দেখে বিরক্তি আরো বেড়ে গেল। কল রিসিভ করতে এলিসার মুখ দেখা গেল, তার চোখে মুখে সামান্য বিরক্তির ছাপ। মনে হচ্ছে অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছে। অবশেষে ধরলেন কল। এতক্ষণ কি করছিলেন প্রিন্স?
জেসপার ক্লান্ত গলায় বলল, যথেষ্ট কিছু জরুরি না হলে আমাকে বিরক্ত করো না অ্যালিসা। কিন্তু অ্যালিসা যেন তার কথায় কান দিল না। সে হঠাৎ উৎসাহ নিয়ে বলে উঠল, আচ্ছা প্রিন্স, আপনি বলেন তো আমাদের এঙ্গেজমেন্টের জন্য কোন রঙের ড্রেস ভালো হবে, সিলভার নাকি গোল্ডেন? জেসপারের বিরক্তি এবার স্পষ্ট হয়ে উঠল। সে এক হাতে চুল চালিয়ে গম্ভীরভাবে বলল, তুমি এত রাতে ফোন করছো এইসব বলার জন্য? আর অ্যালিসা যেন বুঝতে পারলো না কেন জেসপার এত বিরক্ত হলো। সে ঠোঁট উল্টে বলল, এটা কি ছোট ব্যাপার নাকি? আপনিই তো আমার হবু বর, নিজের এঙ্গেজমেন্ট নিয়ে এত কম আগ্রহ কিভাবে কারো থাকে? জেসপার এক মুহূর্ত চুপ করলো, তারপর ঠান্ডা গলায় বলল, এটা আমার বিয়ে না অ্যালিসা, এটা রাজ্যের সিদ্ধান্ত, আর আমার জন্য এই এঙ্গেজমেন্টের চেয়ে জরুরি অনেক কিছু আছে। অ্যালিসার মুখ শক্ত হয়ে গেল। সে ঠোঁটের চেপে ধরে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর নিঃশ্বাস ছেড়ে বলল, আপনার তো কোনো কিছুতেই আগ্রহ নেই প্রিন্স। আমি জানি না আপনি আদৌ কখনো বদলাবেন কিনা। এই বলে সে কল কেটে দিল। স্ক্রিনে এক মুহূর্তের জন্য তার ক্ষুব্ধ মুখটা ফেটে উঠল, তারপর নিঃসারে মিলিয়ে গেল। জেসপার মাথা পেছনে ঠেকে চোখ বন্ধ করলো। ফিওনার মুখটা আবার মনে পড়ে গেল তার। বদলাতে হবে নাকি? সে নিজেকেই প্রশ্ন করলো, কিন্তু উত্তরটা জানা ছিল না তার। ফিওনা গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। তার দেহ বিশ্রাম থাকলেও তার মনটা যেন কোথাও উড়ে চলেছিল। হঠাৎ স্বপ্নের মধ্যে সে দেখল দুটি ড্রাগন, একটি সবুজ অন্যটি বাদামি, তারা একসঙ্গে আকাশে উড়ছিল। বাতাস তাদের ডানা ছুঁয়ে যাচ্ছিল, যেন তারা মুক্ত সুখী। কিন্তু হঠাৎ দৃশ্য বদলে গেল। একদল কালো ড্রাগনের ঝাঁক সবুজ ড্রাগনটিকে আক্রমণ করলো। বিশাল নখ ও আগুনের আঁচড়ে তাকে বিধ্বস্ত করতে লাগলো। সবুজ ড্রাগনটি ছটফট করছিল, প্রাণপণে লড়াই করছিল, কিন্তু সংখ্যায় কম ছিল বলে পেরে উঠছিল না। আর তখনই বাদামি ড্রাগনটি এক মুহূর্ত দেরি না করে সবুজ ড্রাগনকে রক্ষা করার জন্য সামনে এগিয়ে এলো। প্রবল শক্তিতে শত্রুদের ধাক্কা দিতে দূরে সরিয়ে দিল, কিন্তু নিজেই ভয়ানকভাবে আহত হলো। এক চিলতে আগুন তার ডানায় লাগলো। তীক্ষ্ণ দাঁত আর নখের তার শরীর ক্ষতবিক্ষত হলো। তারপর এক চরম আঘাতে বাদামি ড্রাগনটি পাহাড়ের কিনারা থেকে নিচের দিকে পড়ে যেতে লাগলো। বাতাসে ধুলোর ঝড় উড়ল, সমস্ত দৃশ্য যেন ধোঁয়ায় ঢেকে গেল। আর ঠিক সেই মুহূর্তে সে করুণ স্বরে চিৎকার করে উঠল, জাইরন! আর উপরের সবুজ ড্রাগনটি ধীরে ধীরে আবছা মানব রূপ নিতে নিতে কেঁপে উঠে বলল, অ্যালিজিয়া! ফিওনা ধপ করে উঠে বসলো। বুক ধরফর করছে, শ্বাস দ্রুত হয়ে গিয়েছে। তার মুখ থেকে নিজের অজান্তেই বেরিয়ে এলো, জাইরন! তারপর মুহূর্তের মধ্যে সে থেমে গেল। ফিওনা অবাক হয়ে চারপাশে দেখলো, এ তো তার নিজের কক্ষ, ফ্লোরাস রাজ্যের নরম বিছানা। কিন্তু এই স্বপ্নগুলো কেন? সে এমন কিছু দেখলো। কে এই এলিজিয়া আর কে জাইরন? স্বপ্নের ভেতরের দৃশ্যগুলো একটার পর একটা তার মাথায় ভেসে উঠছিল। বাদামি ড্রাগনটির জায়গায় সে নিজেকে ভাবতে লাগলো, আর সবুজ ড্রাগনের জায়গায় জেসপারকে। কিন্তু কিভাবে সম্ভব? ফিওনা মাথায় হাত রাখলো, গলাটা যেন শুকিয়ে গিয়েছে। সবকিছু ভীষণ বাস্তব মনে হচ্ছিল, যেন কোনো ভুলে যাওয়া স্মৃতি হঠাৎ করে ফিরে আসছে। কিন্তু এমন কিছু তো কখনো ঘটেনি। তারপর হঠাৎ করে একটা প্রশ্ন তার মনে উদয় হলো, এসবের সাথে আমার সম্পর্কে কি? কেন আমি এই স্বপ্ন দেখলাম? এলিজিয়া কে? জাইরন বা কে? কোনো উত্তর ছিল না, শুধু এক অজানা রহস্য যা ক্রমেই গাঢ় হতে লাগলো। ফিওনা ধপ করে উঠে বসার পরে বুকের ধরফরানি কমছিল না। স্বপ্নের দৃশ্যগুলো মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। জাইরন, এলিজিয়া, সেই ভয়ঙ্কর যুদ্ধ, পাহাড় থেকে পড়ে যাওয়া। কিন্তু হঠাৎ সে আরেকটা অদ্ভুত পরিবর্তন টের পেল। তার ঘাড়ের ট্যাটু হালকা গরম হয়ে উঠল। ফিওনা চমকে উঠল, হাত দিয়ে স্পর্শ করলো জায়গাটা, কিন্তু স্পর্শ করতে যেন তার সারা শরীরে একটা শীতল স্রোত বয়ে গেল। ব্যথা, এক ধরনের অদ্ভুত ব্যথা ট্যাটু থেকে ছড়িয়ে পড়ছে, যেন কিছু সিগন্যাল দিচ্ছে। এটা আবার কেন হচ্ছে? ফিওনা চাপা গলায় ফিসফিস করলো। সে আয়নার সামনে দাঁড়িয়ে ঘাড় ঘুরিয়ে নিজের প্রতিচ্ছবি দেখার চেষ্টা করলো। ট্যাটুর গাঢ় নকশা যেন হালকা জলজল করছিল, ঠিক যেন কোনো অ্যাক্টিভ শক্তি জেগে উঠতে চাইছে। আর তখনই তার মাথায় ভেসে উঠল সেই স্বপ্নের শব্দ, জাইরন! ফিওনার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এই নামটা কোথা থেকে এলো, আর কেনই বা তার শরীরে এমন প্রতিক্রিয়া দেখাচ্ছে? তারপর সে ধীরে ধীরে টের পেল, এটি শুধু ব্যথা নয়, এ যেন একটা বার্তা। কিন্তু বার্তাটা কি? কে দিচ্ছে? ফিওনা বুঝতে পারলো তার অতীতের সঙ্গে এই ট্যাটুর বা স্বপ্নের আর এই নামগুলোর গভীর কোনো সংযোগ আছে। কিন্তু কি সেই সংযোগ, তা জানার জন্য হলে তাকে আরো গভীরে যেতে হবে। কক্ষের জানালা দিয়ে চাঁদের আলো এসে পড়ছিল। ফিওনার হাত দিয়ে ট্যাটুর উপর চেপে ধরল। মৃদু কাঁপতে কাঁপতে বলল, আমাকে জানতে হবে স্বপ্নটা কিসের ইঙ্গিত। এলিজিয়া কে? ঠিক তখনই বাইরে কোথাও বজ্রপাতের শব্দ হলো। একটা ঝড় যেন তার অতীতকে তুলে আনতে চাইছে। এদিকে জেসপারও গভীর ঘুমেছিল, কিন্তু হঠাৎই তার শরীরে এক তীব্র ধাক্কা অনুভব করলো। তার ঘাড়ের সবুজ ড্রাগনের ট্যাটুটা যেন জ্বলতে শুরু করলো। সে তড়িঘড়ি করে উঠে বসলো। কক্ষের অন্ধকারের মধ্যেও তার গাঢ় সবুজ ট্যাটুটি জ্বলজ্বল করছিল।
যেন কারো সঙ্গে সংযোগ স্থাপন করতে চাইছে। আবারও জ্যাসপার ফিসফিস করে বলল, নিজের ঘাড়ে হাত বুলিয়ে। তার মনে পড়ে গেল শেষবার যখন এমন হয়েছিল তখন সে পৃথিবীতে ছিল, আর এবার তো ফিওনা ভেনাসে। তাহলে কি এর সঙ্গে ফিওনার কোনো সম্পর্ক আছে? সে নিজের হাতের মুঠো শক্ত করলো। না, এখানে কিছু একটা ঠিক নেই। জ্যাসপার ধীরে ধীরে নিজের ভেতরের ড্রাগন ইন্দ্রিয়কে ব্যবহার করে ট্যাটুর সংকেত বোঝার চেষ্টা করলো, কিন্তু কোনো উত্তর পেল না। বরং মনে হলো কারো উপস্থিতিতে সে অনুভব করতে পারছে, কারো যার অস্বস্তি অনেক গভীরে চাপা পড়ে আছে। তারপর হঠাৎ মনে পড়ে গেল দেবতা আব্রাহার কথা। তিনি বলেছিলেন, আমি জাইরানের পুনর্জন্ম আর এলিজিয়ার হচ্ছে এলিসা। এলিজিয়া। জ্যাসপার ধীরে ধীরে নিজের মনের কথা আওড়ালো। তার 2 হাত কাঁপছিল। যদি এলিসা সত্যি এলিজিয়া না হয়, তাহলে কি এতদিন সে ভুল বুঝেছে? সে দ্রুত উঠে দাঁড়ালো। কাল কি আবার দেবতা আব্রাহারের কাছে যেতে হবে? জ্যাসপার জানে দেবতা কিছু লুকিয়ে রেখেছে। সে আজ আর বিশ্রাম নেবে না। কাল যে করেই হোক তাকে সত্যটা জানতে হবে।